তারা দলটাকে কিভাবে সাজাতে চায় তারা ভালো বলতে পারবে। কিন্তু আমার দৃষ্টিতে এটি হচ্ছে বেস্ট প্লেইং 11 ফর টু টিমস। একটা ইংল্যান্ডের জন্য আমি দিলাম, আর একটা দিলাম হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাঝখানে 154টি আন্তর্জাতিক ওডিআই ম্যাচ হয়েছে, সেখান থেকে মেজরিটি সংখ্যাটি কিন্তু অস্ট্রেলিয়ার দখলে। আপনারা অনেকে হয়তো বা জানেন মার্চের 22 তারিখ থেকে পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং আকর্ষণীয় ক্রিকেট লিগ। বর্তমান ক্রিকেট বিশ্বে যদি তাকান, তিনটি ক্রিকেট বিশ্বকে আপনি মোড়ল হিসেবে আখ্যায়িত করতে পারবেন: ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। ভারত নতুন নতুন সংযুক্ত হয়েছে, 8-10 বছর 15 বছর হবে, কিন্তু এরও আগে থেকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া কিন্তু মোড়লের প্রথম দাবিদার। কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেট যেন মোড়ল থেকে ছিটকে পড়ে যাচ্ছে। কারণটা কি? বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ডের মাঝখানে যে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা সেটি কিন্তু একটি হাই ভোল্টেজ ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা কি কারণে খেলতে আগ্রহী না, অবশ্যই নিয়ে যাচ্ছেন, সেটি কিন্তু আমার বোধগম্য না। যেখানে বাংলাদেশের লিটন কুমার দাস দলে চান্স পাওয়ার জন্য মরিয়া, ওইখানে আপনি চিন্তা করে দেখেন দলে চান্স পেয়ে খেলোয়াড়রা অবসর নিয়ে যাচ্ছে কিংবা তাদের পার্সোনাল রিজন দেখিয়ে তারা পুল আউট করে নিচ্ছে, এমনকি ইনজুরির কারণে তারা খেলতেছে না। আইপিএল ইজ এ বিগ ফ্যাক্টর হিয়ার। আপনারা অনেকে হয়তো বা জানেন মার্চের 22 তারিখ থেকে পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং আকর্ষণীয় ক্রিকেট লিগ আইপিএলের মঞ্চে কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়ারদের কদর কিন্তু সবচেয়ে বেশি। আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে এই ক্যাটাগরি কোনো ভালো মানের টি20 ফরম্যাটের প্লেয়ার বা ওডিআই ফরম্যাটের প্লেয়ার কিন্তু অবিকৃত নেই, কিন্তু টেস্ট ফরম্যাটে দু একজন নামি দামি প্লেয়ার রয়েছেন, যেমন স্টিভ স্মিথ, লাবুশেন, তাদের মতো দু একজন প্লেয়ার কিন্তু অবিকৃত আছেন। কিন্তু ওই হিসাব যদি আপনি বাদ দেন, বিগ বেশির প্লেয়ার সহ এবং চেনেন না এরকম প্লেয়ারও কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো কিনে রেখেছে। কারণ কি? তাদের ব্লাডে ক্রিকেটটা এরকম ভাবে প্রবাহিত হচ্ছে যেন তারা বাইবন ক্রিকেটার। তো আইপিএল কি আসলে সেই কারণ? তারা কি কোনো রিস্ক নিতে যাচ্ছে না? আপনি চিন্তা করে দেখেন, যেখানে 19 তারিখ থেকে খেলা, সম্ভবত 3-4 তারিখে পর্দা নেমে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির, এর 10-12 দিন পরে পর্দা উঠতে যাচ্ছে আইপিএল এর। তাই এত বড় অঙ্কের টাকা কেউ হাতছাড়া করতে যাচ্ছে না, আমার যেটা মনে হচ্ছে। আপনাদের মনে কোন ধরনের প্রশ্ন উৎপন্ন হচ্ছে যে অস্ট্রেলিয়ান প্লেয়াররা কেন খেলতে আগ্রহী না, সেটি একটু কমেন্টস করে জানাবেন। আপনি দেখেন নামগুলো যদি একটু মেনশন করি, মিচেল মার্শ, প্যাট কামিন্স, যদিও দলের ক্যাপ্টেন কিন্তু তিনি, হ্যাঁ আমি জানি প্যাট কামিন্স একটু ইনজুরিতে ছিল, কিন্তু মিচেল স্টার্কের কথা কি বলবেন? মিচেল স্টার্ক তো ওই ধরনের কোনো ইনজুরিতে ছিল না, তিনি তার পার্সোনাল রিজন দেখিয়ে দল থেকে সরে গেলেন। হাল্ক নামে পরিচিত অস্ট্রেলিয়ান দলে মার্কাস স্টয়নিস, সে নিজের অবসর ঘোষণা করে দিল দলে ডাক পাওয়ার পরে। মিচেল মার্শ টি20 দলের ক্যাপ্টেন, অস্ট্রেলিয়া দলের টি20 দলের ক্যাপ্টেন, সে নিজেকে পুল আউট করে নিয়ে ফেলেছে। তো বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়া কোন ধরনের মানসিকতার দিক দিয়ে যাচ্ছে। তারা সবাই এখন টাকার পিছনে দৌড়াচ্ছে, কারণ মানি ইজ দ্য মেইন থিং, তারা এটাই এখন বিশ্বাস করতেছে। তা না হলে তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। আপনারা দেখেন অস্ট্রেলিয়ার টিমে 3 জন বলার নেই। কারা কারা নেই? মিচেল স্টার্ক নেই, প্যাট কামিন্স নেই, জশ হ্যাজেলউড নেই। তাদেরকে ছাড়া এই হেভিওয়েটের যে ম্যাচ নিয়ে আমরা কথা বলবো, কি কথা বলবো আমরা? আপনারা যদি খেয়াল করে থাকেন এই হেভিওয়েট ক্ল্যাশের মাঝখানে 3 জন পেসার নেই। কোন ধরনের পেস অ্যাটাক নেই? মিচেল স্টার্ক নেই, প্যাট কামিন্স নেই, এমনকি জশ হ্যাজেলউড নেই। ক্রিকেট বিশ্বের 3 বড় তারকা, 3 জন মিলে যখন একটা ইউনিট হয় তখন কিন্তু একটা পেস অ্যাটাকের বুম তৈরি হয়ে যায়। তো বুঝতেই পারতেছেন তাদেরকে রেখে যখন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে খেলবে, কিন্তু খেলাটা কিন্তু এতটা সহজ হবে না। যদিও আপনারা স্ট্যাট দেখেন, ইংল্যান্ডের সাথে আজ পর্যন্ত অস্ট্রেলিয়া যতগুলো খেলা হয়েছে, স্ট্যাট আপনাদেরকে বলে দিবে যে অস্ট্রেলিয়া এগিয়ে আছে, কিন্তু খাতা কলমের জিনিস তো আর হয় না। লাস্ট যে সিরিজটি গেল শ্রীলঙ্কার সাথে অস্ট্রেলিয়ার যে পারফরমেন্স গেল, সবচেয়ে লজ্জাজনক পারফরমেন্স। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাঝখানে 154টি আন্তর্জাতিক ওডিআই ম্যাচ হয়েছে, সেখান থেকে মেজরিটি সংখ্যাটি কিন্তু অস্ট্রেলিয়ার দখলে। 85টিতে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া এবং 64টিতে জয়লাভ করেছে ইংল্যান্ড। সুতরাং বুঝতেই পারতেছেন এই দৌড়ে কিন্তু অস্ট্রেলিয়া এগিয়ে। আবার যদি বিশ্বকাপের মঞ্চে, মানে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আরো বড় মঞ্চে যদি আপনি যান, বিশ্বকাপের মঞ্চে, সেখানেও গেলেও কিন্তু একই উদাহরণ পাবেন। 10টি ক্লাস অনুষ্ঠিত হয় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাঝখানে, সেখান থেকে 7টিতে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া এবং 3টিতে জয়লাভ করেছে ইংল্যান্ড। কিন্তু এবারের ঘটনাটি কিন্তু অন্যরকম হতে যাচ্ছে, আমার যেটি বাস্তবে মনে হচ্ছে আর কি। আপনারা যদি দুটি দলকে একসাথে দাঁড় করান, তাহলে কিন্তু খাতা কলমেই বলে দিবে যে অস্ট্রেলিয়া দুর্বল এবং ইংল্যান্ড অনেক বেশি শক্তিশালী এবার। কিন্তু খেলার দিন কোন ধরনের ঘটনা ঘটে সেটা বলা যাচ্ছে না, ওয়ান ম্যান শো হয়ে যেতে পারে। গ্লেন ম্যাক্সওয়েলের কথা মনে আছে আপনাদের? আফগানিস্তানের বিপক্ষে তিনি এক পায়ে কোন ধরনের খেলা খেলেছিলেন? ইটস এ মিরাকেল ডে। একটা মিরাকেল দিনে যে কেউ যে কোনো ধরনের পারফরমেন্স দিতে পারে। তো ওয়ান ম্যান শো যদি হয়ে যায় তাহলে অন্য ধরনের কথা, কিন্তু খাতা কলমে কিন্তু ইংল্যান্ড এগিয়ে আছে। আপনারা যদি ইংল্যান্ড দলটাকে একবার একটু দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই দলে কারা কারা রয়েছেন। আমার দৃষ্টিতে ইংল্যান্ড দলটি কেমন হবে ওই ম্যাচটিতে, চলুন সেই দলটিকে একবার একটু সাজিয়ে আসি। ফিল সল্ট, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার, জ্যাকব ব্যাথেল, লেম লিভিংস্টন, আদিল রশিদ, ব্র্যাডন কার্স, জফরা আর্চার, মার্ক কোড। এই তো আপনারা দেখতে পেলেন ইংল্যান্ডের একাদশ। এই একাদশটি কিন্তু খুবই শক্ত একটা একাদশ। ইংল্যান্ড কিন্তু এখানে খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। তারা কিন্তু জো রুটকে টেস্ট দলের পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু জাতীয় দলে নিয়ে এসেছে। তাছাড়া কিন্তু আপনারা হ্যারি ব্রুকের দিকে তাকান, খুবই বিধ্বংসী ব্যাটসম্যান,
পাকিস্তানের মতো জায়গায় যেখানে ফ্ল্যাট উইকেট হবে, হ্যারি ব্রুক যে কোন ধরনের ফর্মে ফিরে যাবে আমি বুঝতে পারতেছি না। কারণ হচ্ছে ওই ধরনের মাটিতে কিন্তু সে খুবই বিধ্বংসী। পাকিস্তানের মাটিতে কিন্তু তার টেস্ট ফর্মেটে একটি ট্রিপল সেঞ্চুরি রয়েছে, সুতরাং বুঝতেই পারতেছেন হ্যারি ব্রুক কোন ধরনের বিধ্বংসী ব্যাটিং করতে পারে। জর্জ বাটলার বিধ্বংসী নাম। আপনি বোলিং এ যান, জফরা আর্চার, মার্ক উড, আদিল রশিদ, তারা কিন্তু আপনাদেরকে ভালো বোলিং এনে দিবে। এই বোলিং অ্যাটাকের বিরুদ্ধে যদি অস্ট্রেলিয়ার টিমকে দাঁড়াতে হয় তাহলে তাদের টিম কম্বিনেশনটা কেমন হতে হবে সেটা আমার দৃষ্টিতে সেটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে আমি প্রথমে ট্রাভিস হেডকে রাখবো, তার সাথে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, জশ ইংলিশ, স্টিভ স্মিথ, ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, সিন অ্যাবট, স্পেন্সার জনসন, অ্যাডাম জাম্পা, বেন ডেরিশাস, তানভীর সাঙ্গা। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আমার দৃষ্টিতে মনে হচ্ছে এর থেকে ভালো অপশন আমি খুঁজে পাচ্ছি না। হয়তোবা অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট বা স্টিভ স্মিথ তারা দলটাকে কিভাবে সাজাতে চায় তারা ভালো বলতে পারবে, কিন্তু আমার দৃষ্টিতে এটি হচ্ছে বেস্ট প্লেইং 11 ফর টু টিমস। একটা ইংল্যান্ডের জন্য আমি দিলাম, আর একটা দিলাম হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য। 2017 সালেও কিন্তু ইংল্যান্ডের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া, কিন্তু সেই ম্যাচটিতে কিন্তু ইংল্যান্ড জিতেছিল। 277 রান করেছিল অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে, কিন্তু বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে 40 রানের ব্যবধানে তারা জয়লাভ করে ফেলে, মানে ইংল্যান্ড জয়লাভ করে ফেলে। ওই ম্যাচে কিন্তু বেন স্টোকসের একটা অনবদ্য সেঞ্চুরি ছিল। তো বুঝতেই পারতেছেন এই ম্যাচটিতেও কিন্তু ইংল্যান্ড চাইবে সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য। আরেকটি কথা হচ্ছে আইসিসি ইভেন্টগুলোর মাঝখানে যতগুলো বাজে পারফরমেন্স থাকে, সবচেয়ে বাজে পারফরমেন্স কিন্তু অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আপনি যদি খেয়াল করে থাকেন 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু তাদের কোনো জয় নেই, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাদের কোনো জয় নেই। সে আশা থেকেই নাকি তারা পুল আউট করে নিচ্ছে নাকি আমি বুঝতে পারবো না। আমি বলতেছিলাম মিচেল মার্শ, প্যাট কামিন্স, এই বড় বড় নামগুলোর কথা, যে তারা যে নিজেদের নামগুলোকে পুল আউট করে নিল, এমনকি কেউ কেউ অবসরের ঘোষণা দিয়ে দিল। তারা কি বুঝতে পেরে গেছে আগে থেকে যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তেমন কিছু করতে পারবো না, আমরা আইপিএল এর জন্য প্রিপারেশন নেই, ইটস বেটার ফর আস, উইল আর্ন মানি। এটা কি হতে যাচ্ছে? আমার আসলে বোধগম্যতা নেই। আসলে আমার জন্য খুব সহজ ছিল ইংল্যান্ড দলটাকে সাজানো, কিন্তু খুব কঠিন ছিল অস্ট্রেলিয়া দলটাকে সাজানো। কারণ কি ইংল্যান্ড দলটাতে তো আপনি বুঝতে পারতেছেন যে কে আসবে কার পরে, কিন্তু অস্ট্রেলিয়া দলটা যে এখানে একটু কঠিন হয়ে যাবে এটা কিন্তু সবার জন্য একটু টাফ হয়ে যাবে। কারণ আপনি যখন তাকাবেন ডানা বামে আপনি দেখবেন সে নেই সে নেই সে নেই, তখন কিন্তু আপনি একটু বিব্রতকর অবস্থানে পড়ে যাবেন। বিশেষ করে বোলিং অ্যাটাক সাজাতে তো আপনি অনেক কষ্টের মুখে পড়ে যাবেন। যে ধরনের নামগুলো আমরা দেখে অভ্যস্ত তারা তো নেই, আপনি কাদেরকে সাজাবেন? ব্যাটিং অর্ডার থেকে যদি কেউ কেউ চলে যায়, আমরা কেউ কিন্তু ডেভিড ওয়ার্নারের কথা বলতেছে না। ডেভিড ওয়ার্নার কিন্তু অস্ট্রেলিয়ার একজন গোট, সে যদি ওপেনিংয়ে থাকতো তাহলেও কিন্তু একটা ভারসাম্য কিন্তু দলের বিরাজমান থাকতো। সব দিক থেকে কিন্তু অনেকগুলো লস। আমি যদি ভালো মতো খেয়াল করি অস্ট্রেলিয়ার দলে শুধুমাত্র 3 জন পেসার যে নেই তা না, আমার কাছে মনে হচ্ছে যে 5-6 জন প্লেয়ারের অভাব রয়েছে। 3 জন তো মনে করেন পিওর পেস বোলার রয়েছে, সেই সাথে মিচেল মার্শ অলরাউন্ডার, হাল্ক অলরাউন্ডার, এমনকি যিনি অপশন নিয়েছেন ডেভিড ওয়ার্নার। হাল্ক হচ্ছেন মার্কাস স্টয়নিস। আপনারা আবার ভুল ভাববেন না। এই যে অভাবগুলো, এই অভাবগুলো কিভাবে কাটিয়ে অস্ট্রেলিয়া দল এমন একটা টিমে পরিণত হবে যে কিনা চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করতে পারে, সেটা আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই অস্ট্রেলিয়া টিম থেকে আফগানিস্তান টিম মাচ বেটার। এখন পার্টিকুলার খেলার দিতে কোন ধরনের পারফরমেন্স তারা রাখতে পারে সেটা আমার জানা নেই। আমার যেটা প্রশ্ন হচ্ছে আমি আপনাদের কাছে রাখতে যাচ্ছি সেটা হচ্ছে আইপিএল কি মূল কারণ যেটার কারণে এই প্লেয়ারগুলা দল থেকে ছিটকে পড়ে গেল বা দলে খেলতে চাচ্ছে না, বা ইনজুরি, হালকা ইনজুরির কারণে দলে নেই, তারা কি চাচ্ছে পুরোপুরি ফিট হয়ে আইপিএল এ যুক্ত হতে, যে কারণে তারা বেশি টাকা ইনকাম করতে পারবে? প্রশ্নটা আপনাদের কাছে আমি ছুড়ে দিলাম, আপনারা উত্তরটা দিয়ে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।